This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী লিমা। লিমা, আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনাল আমরা যে খবরে চোখ রাখবো, কমিশনের নির্দেশ আর সেই নির্দেশ না মানাতে রাজ্যের মুখ্য সচিবকে তলব। যে তলবের সাড়া দিতে আজকেই মুখ্য সচিব সকাল সকাল দিল্লি চলে গিয়েছেন। কমিশনের নির্দেশ মানেনি রাজ্য সরকার। জাতীয় নির্বাচন কমিশনের তলবে দিল্লি গেলেন মুখ্য সচিব মনোজ পন্থ। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, 4 অফিসারকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। যদিও সেই নির্দেশের কিছুই পালন করেনি রাজ্য সরকার, শুধুমাত্র 2 জনকে ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এরপর আজ বিকেল 5টার মধ্যে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে হাজিরার নির্দেশ দেওয়া হয় রাজ্যের মুখ্য সচিবকে। সে নির্দেশ পালন করতে আজ সকাল সকাল দিল্লি রওনা দিয়েছেন মনোজ পন্থ। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এবং দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন নবান্ন থেকে। দুজনের সঙ্গে কথা বলবো। একেবারে শুরুতে জ্যোতির্ময়, তোমার কাছে যাবো। জ্যোতির্ময়, মনোজ পন্থ কি পৌঁছেছেন নির্বাচন কমিশনের দফতরে? পৌঁছে গিয়েছেন। বিস্তারিত জানতে চাইবো তার দিল্লি সফর আজকের যে কারণে, সে কারণ সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে, সূত্র মারফত কি কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, ৪৫ মিনিট আগে মনোজ পন্থের বিমান দিল্লিতে অবতরণ করেছে এবং তিনি দিল্লিতে এসে পৌঁছানোর পরে দিল্লিতে যে সরকারি গেস্ট হাউস রয়েছে বঙ্গভবন, সেখানে তিনি আসবেন প্রথমে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবেন। যে সময় তাকে ডাকা হবে, বিকেল ৫টার আগে যে কোনো সময় তাকে ডাকা হবে, সেই সময় তিনি সেখানে পৌঁছবেন। অর্থাৎ তাকে এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে যদি সঙ্গে সঙ্গে ডেকে নেওয়া হয়, তিনি সরাসরিভাবে জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছতে পারেন। যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে চিফ সেক্রেটারি তলব করা। এই কার্যত নজিরবিহীন একটি ডেভেলপমেন্ট। জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন বিধি লাগু হওয়ার পর রাজ্যের যে কোনো স্তরের অফিসার, অর্থাৎ চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে একেবারে নিচের তলার কর্মী আধিকারিক, প্রত্যেকে জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যেকটা নির্দেশ মানতে বাধ্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত নির্বাচন বিধি লাগু হয়নি, ততক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ না মানার জন্য একজন চিফ সেক্রেটারিকে তলব করার ঘটনা, এটা অত্যন্ত বেনজির একটি ঘটনা। কিন্তু এর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের হাতে সাংবিধানিক অধিকার রয়েছে, আইন রয়েছে, যে নির্বাচনের কাজের জন্য যদি কোনো নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশ বাস্তবায়ন করতে প্রত্যেকটা রাজ্য সরকার বাধ্য থাকবে। 4 জন অফিসারকে সাসপেন্ড করতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলা হয়েছে, কিন্তু তাদের সেই নির্দেশ, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ তো কোনোভাবেই কার্যকর হয়নি। বরং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাগাতার তোপ দেখেছেন যে জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ বা এই ধরনের যে কঠোর অবস্থান, তার থেকে রাজ্যের আধিকারিকদের সেফগার্ড করতে তিনি বদ্ধপরিকর এবং তিনি সেই সেফগার্ড দেবেনও। আজকে যে প্রশ্নটা উঠে আসবে তা হচ্ছে যে কেন এই নির্দেশ কার্যকর মনোজ পন্থ করলেন না। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে সেই জবাবদিহি তাকে যেমন করতে হবে, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করেছেন, তার কতটা আইনি বৈধতা রয়েছে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু মনোজ পন্থকে দিতে হবে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক অবস্থানের জবাব কিভাবে তিনি আইনগত দৃষ্টিভঙ্গি থেকে দেন, মূলত নজর থাকবে আমাদের সেই দিকে। একেবারে জ্যোতিবাদী আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে দীক্ষা, আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে আমাদের আরেক প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন নবান্ন থেকে। মুখ্য সচিবকে তলবি চিঠিতে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুধুমাত্র ডেকে পাঠানো নয়, তলবি যে চিঠি পাঠানো হয়, অর্থাৎ তাকে তলব করে দিল্লি যেতে বলা, সেই চিঠিতে আরো কিছু কথা ছিল। কি কথা ছিল বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি দীক্ষার সঙ্গে কথা বলে। দীক্ষা, আর কি কি বলেছে জাতীয় নির্বাচন কমিশনের চিঠিতে? দেখো, গতকাল যে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে, সেখানে 5টি পয়েন্টের উল্লেখ রয়েছে। প্রথম যে উল্লেখ রয়েছে যে 4 অফিসার এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রির বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং এফআইআর করতে বলা হয়েছে, তা এখনো পর্যন্ত কেন রাজ্য সরকার করেননি। দ্বিতীয়, আজকে রাজ্যের যে মুখ্য সচিবকে যে ডেকে পাঠানো হয়েছে মনোজ পন্থকে, যে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ফুল বেঞ্চের সামনে হাজিরা দিতে হবে ঠিকই, কিন্তু গত 5ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিব মনোজ
মনোজ পান্তকে যে চিঠি দিয়ে 4 জন অফিসার এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল সেটাও কিন্তু বহাল রাখতে বলেছে, অর্থাৎ তার পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু পেশ করতে বলেছে। অর্থাৎ আজকে মুখ্য সচিব মনোজ পান্ত দিল্লিতে ফুল বেঞ্চের সামনে হাজির হলেও তাকে বলা হয়েছে গত 5ই আগস্টের যে চিঠি দেওয়া হয়েছে তাতে যে 4 জন অফিসারের বিরুদ্ধে এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে হবে। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন তা থেকে কোনো মাত্রায় কোনোভাবেই সরে আসতে নারাজ নয়, সেটাও মনে করে দিয়েছে। আর একটি কথা মনে করে দিয়েছে যেটা বারবার মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে বলেছিলেন যে নির্বাচন এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কি করে রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে বা ব্যবস্থা নিতে বলেছে। সেখানে জাতীয় নির্বাচন কমিশন পিপলস অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950-এর 13 সিসি এবং 32 নম্বর ধারাকে উল্লেখ করে বলেছে যে প্রিপারেশন অর্থাৎ যখন কোনো নির্বাচনের জন্য যখন তার প্রিপারেশন অর্থাৎ তার আগে থেকে যে প্রস্তুতি পর্ব তখন থেকে এবং তার যে কাজকর্মে যখন নিযুক্ত হয়ে যান তখন কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলতে বাধ্য। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে মুখ্য সচিব যখন হাজিরা দেবেন সেই চিঠিতে কিন্তু এটাও বলে দেওয়া হচ্ছে 5ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন যে 4 জন অফিসারকে এবং যে ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অফিসারকে সাসপেন্ড করতে বলেছিল এবং এফআইআর করতে বলেছিল তাদের বিরুদ্ধে সেটাও কিন্তু তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে। অর্থাৎ কিনা জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ মানতে হবে। যদিও মুখ্য সচিব মনোজ পান্ত আজকে বিকেল 5টার মধ্যে পৌঁছে কি বলেন সেটা জানার কথা, কারণ তিনি যে চিঠিটা দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল যে দুজনকে প্রক্রিয়া থেকে জাতীয় নির্বাচন কমিশন যেটা বলেছিল সেটা না মেনে যেটা বলেছিলেন যে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আর বাকি 3 জনের কোনো উল্লেখই ছিল না, কারণ সেখানে বলা হয়েছিল তাদের উপর এত কাজের চাপ এবং নির্বাচনের জন্য তাদেরকে যখন দেওয়া হয় ফলে তাদের উপরে চাপটা বাড়ে এবং তাদের বিরুদ্ধে এনকোয়ারি করা হচ্ছে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে তাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি করার কথা নয়, কারণ তাদের বিরুদ্ধে ভোটার লিস্টে কারচুপি করার অভিযোগ রয়েছে এবং তা জেনেই জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্যের 4 জন আধিকারিক এবং ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড এবং এফআইআর করতে বলেছে এবং তার আরেকটা চিঠি রিমাইন্ডার চিঠি 8 তারিখে পাঠিয়েছে। অর্থাৎ আজকে মুখ্য সচিব মনোজ পান্ত যতই হাজিরা দিন ফুল বেঞ্চের সামনে হাজিরা দিন 5ই আগস্টের প্রথম চিঠির কথা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মনে করে দিয়েছে, অর্থাৎ 4 জন আধিকারিক এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার পূর্ণাঙ্গ রিপোর্ট তুমি আমাদের সঙ্গে থাকো, জ্যোতির্ময় তুমিও আমাদের সঙ্গে থাকো। আমরা পরপর এই নিয়ে যে রাজনৈতিক চর্চা সেটা শুনে নেবো একবার বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তারা কি বলছেন এবং বিশেষজ্ঞ হিসেবে রাজ্যের প্রাক্তন নির্বাচনী আধিকারিক জহর সরকার এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত তারাই বা কি বলছেন এই সম্পর্কে পরপর শুনে নেব। মনোজ পাল, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না, সংবিধানই ফাইনাল আমাদের দেশে। প্রশাসনিক আধিকারিকরা রাজনীতির নেতাদের দ্বারা যদি কথায় কথায় উদ্বোস করতে হয় তাহলে প্রশাসনিক নিরপেক্ষতা বলে দেশে কিছু থাকে না। আমি বিশ্বাস করি আইনানুগ বিবেচনায় নির্বাচন কমিশনই হোক আর চিফ সেক্রেটারি হোক তারা নিশ্চয়ই চলবেন এবং চলা উচিত। তবে উনি জেনে শুনেই অর্ডার দিয়েছেন যাতে ওকে দিল্লি থেকে ডেকে পাঠায়। কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে ডিস্টার্ব করতে চায়, কখনো টাকা না দিয়ে, কখনো এজেন্সি লেলিয়ে দিয়ে, কখনো কুৎসা করে, কখনো বাংলা ভাষাকে আক্রমণ করে, কখনো প্রবাসী ভিন রাজ্যে বাসিন্দা ভারতীয় বাংলা ভাষায় কথা বলা বাঙালিকে আক্রমণ করে, কখনো আমলাতন্ত্রকে হুমকি দিয়ে। এদের বিরোধী নেতা তো কথায় কথায় নাম ধরে ধরে বলে একে বদলি করব, ওকে এই করব, ডব্লিউবিসিএস এই করব, আইএএস আইপিএস ওই করব। তো এটাই একটা উচ্চতর ফরম্যাটে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি করছে কিনা সেগুলো খতিয়ে দেখা দরকার। হট করে কাউকে সাসপেন্ড করার আগে অ্যাপয়েন্টিং অথরিটি মানে রাজ্য সরকার তার একটা ব্যক্তিগত তার একটা মৌলিক অধিকার থাকে যে কর্মচারীর বিরুদ্ধে এসব চার্জ তুলেছে তাদের কথাটা একবার শুনে নিতে। রাজ্য সরকার বক্তব্য হলে তা আমার কর্মচারী, আমি সাসপেন্ড করব কি না সেটা আমার এনকোয়ারির ভিত্তি হবে। এটা আগে খুব কম হয়েছে। সাধারণত ইলেকশন কমিশন কোনো
সুচিন্তিত অর্ডার দিলে তারা মেনে নিত। এখন প্রশ্নটা হচ্ছে এটা সুচিন্তিত না খোঁচাবার জন্যে। যখন তাদের কোনো নির্দেশ কার্যকরী হচ্ছে না, তখন মুখ্য সচিব, যিনি সমস্ত কাজের দায়বদ্ধতা অবশেষে গিয়ে তার ওপর বর্তায়, তার সাথে আলোচনা করে এই বিষয়টির সমাধান বার করার চেষ্টা হবে। যদি সেক্ষেত্রেও কোনো জট না কাটে, তখন নির্বাচন কমিশনকে জানাতে হবে রাষ্ট্রপতিকে যে এই বিরোধটা যাতে মীমাংসা করে নেওয়া যায়, এবং এক্ষেত্রে উভয় পক্ষেরই সর্বশেষ যে জায়গাটা জুডিশিয়াল রিভিউ অর্থাৎ আদালতের জায়গাটা খোলা থাকছে। আরেকটি কথা নির্বাচন কমিশন বলেছিল যে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এই এফআইআর করার ক্ষেত্রে কিন্তু আইনটা ভিন্ন, এটা একটা ফৌজদারি বিষয়। এক্ষেত্রে প্রয়োজন হলে কমিশনও সুমোটো একটা এফআইআর করার সম্ভাবনার কথা ভাবতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি শ্রাবন্তীও রয়েছেন, সরাসরি চলে যাব শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, কিছুক্ষণ আগে জহর সরকারের বক্তব্য আমরা শুনছিলাম, এই সবে মাত্র শুনছিলাম, তিনি যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন রাজ্য সরকার যেভাবে ভেবে থাকতে পারে, সেই ব্যাখ্যাটা কিন্তু আজকের পরে আর দাঁড়াচ্ছে না। মানে দীক্ষা যে চিঠির কথা আমাদেরকে জানাচ্ছিলেন, যে তলবি চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনের মাফ করবে রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, সেখানে যেভাবে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আর কোনো তদন্ত ইত্যাদির প্রয়োজন নেই, অর্থাৎ যে গাফিলতি, যে ভুল ত্রুটি অথবা যে অপরাধমূলক ষড়যন্ত্র সেটা নির্বাচন কমিশনের কাজে যুক্ত থাকার সময় তারা করেছেন, তাতে রাজ্য সরকারের তদন্তের কোনো এখতিয়ারই নেই। তারা রাজ্য প্রশাসনের কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করেছেন, তাহলে রাজ্য প্রশাসন খতিয়ে দেখবে, তদন্ত করে দেখবে, এসবে কোনো জায়গা নেই। কাজটা ভুল ত্রুটিটা যা করেছেন সেটা নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত। অতএব এখানে শেষ কথা নির্বাচন কমিশনই বলবে। সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে শুধুমাত্র রাজ্য সরকারকে কাজটা করতে বলছে নির্বাচন কমিশন, তাদের শুধু এক্সিকিউট করবার অধিকার, আর কোনো অধিকার নেই। এটা স্পষ্ট করে দেওয়ার পর মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবো, যেভাবে হোক প্রোটেক্ট করব, মুখ্য সচিবের পাশে দাঁড়ানোর জন্য খুব কাজের চাপ, মাঝে মাঝে বিশ্বাস করতে হয়, এই কথাগুলো কি আর, এই যুক্তিগুলো কি আর ধোপে টিকছে? কার্যত এই চিঠির যে বয়ানটা আমাদের হাতে এসেছে, সেখানে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠেছে যে যথেষ্ট বিপাকে পড়েছেন মুখ্য সচিব, তাকে দেখা করতেই হবে। তার কারণ গতকালই তোমাকে আমি সেটা বলছিলাম যে যেহেতু তার অ্যাপয়েন্টিং অথরিটির ক্ষেত্রে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা রয়েছে, তার এই মুহূর্তে স্যার বলা যেতে পারে খোদ মুখ্য নির্বাচনী অফিসার। এক্ষেত্রে যদি সেই চিঠির বয়ান সেরকম হয়ে থাকে, তাহলে কি অ্যাকশন নিয়েছেন এবং অ্যাকশনটা নিয়ে সেখানে যেতে বলা হয়েছে, তাহলে কি আর কোনো উপায় রয়েছে? মুখ্য সচিব এর আগে যে কথাটি বলেছিলেন যে মাত্র দুজন অফিসারের বিরুদ্ধে, তার মধ্যে একজন অফিসার একজন ডাটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়া হয়েছে অর্থাৎ তারা নির্বাচনে যুক্ত থাকবেন না, শুধু সেটুকুনি নিয়ে গিয়ে জানাতে পারেন। সেক্ষেত্রে এখানে কমিশন সরাসরি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে যদি দেখাই করতে হয় তাহলে বাদবাকিদের বিরুদ্ধে পদক্ষেপ কোথায়? তার কারণ আমরা চিঠিতে উল্লেখ করেছি যে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তারপরে আসুন। তাহলে সেটা কি হলো? এক্ষেত্রে বেশ কিছুটা সময় দেওয়া হতে পারে মুখ্য সচিবকে, কিন্তু চিঠির বয়ানটা এত করা, তাতে একটা বিষয় স্পষ্ট যে নির্দেশ প্রথমে দেওয়া হয়েছিল সেই নির্দেশ থেকে এক চুলও সরছে না নির্বাচন কমিশন, এবং পরবর্তী সময়ে হয়তো বেশ কিছুটা সময় আজকে দেওয়া যেতে পারে, এবং তারপর মুখ্য সচিবকে সেই ব্যাপারে ব্যবস্থা নিতেই হবে। কোথাও গিয়ে বোঝানোর কোনো জায়গা থাকছে না কমিশন অনর, ফলে বাদবাকি যে অফিসাররা থাকছেন, 3 জন অফিসার থাকছেন বারুইপুর এবং ময়নার, তাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতেই হচ্ছে, এই চিঠি থেকে স্পষ্ট। একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র বাংলার জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য নয়, সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পায়ের তলার জমিটা ক্রমশ আরো শক্ত হচ্ছে। নেহাতি কাকতালীয় বলা যাবে না, তার কারণ মামলার দিন ছিল আজকে। বিহারে এসআইআর মামলায় আরো সুবিধাজনক অবস্থায় জাতীয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে ব্রেকিং খবর, বিহার এসআইআর মামলায় আরো সুবিধাজনক জায়গায় জাতীয় নির্বাচন কমিশন। কিভাবে জানবো? আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলে। জ্যোতির্ময় রয়েছেন, আপনারা জানেন, আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে যোগ দিয়েছেন। জ্যোতির্ময়, জানতে চাইবো কিভাবে আরো সুবিধাজনক জায়গায় গেল জাতীয় নির্বাচন কমিশন আজ?
দেখো এই মুহূর্তে হিয়ারিং চলছে, ফার্স্ট ধাপে 1টা পর্যন্ত হিয়ারিং হয়েছে। অভিষেক মনু সিংভি তিনি সওয়াল করছেন যারা পিটিশনার এক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির হয়ে অভিষেক মনু সিংভি তিনি যখন সওয়াল করতে শুরু করেন তিনি বলেন যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার মূল মোটিভ হওয়া উচিত এক্ষেত্রে প্রত্যেক মানুষ যারা এই ভোটের আঙিনাতে আসতে পারছে না তাদের প্রত্যেককে ইনক্লুড করা। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের অবস্থান এক্ষেত্রে এক্সক্লুশনারি, অর্থাৎ তারা প্রত্যেককে অন্তর্গত করার থেকে তারা বাদ দেওয়ার উপরে বেশি জোর দিচ্ছে। কিন্তু ঠিক এই জায়গাতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি তারা অবজারভেশনে বলেছেন যে একাধিক ডকুমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে। যদি এই 11টি ডকুমেন্টের প্রত্যেকটি ডকুমেন্ট চাওয়া হতো তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারতো যে আদতে ভোটারদের বাদ দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু যখন জাতীয় নির্বাচন কমিশন বলেছে যে এক্ষেত্রে একটি মাত্র ডকুমেন্ট দেখালেই হবে, তাহলে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন যে প্রত্যেককে ইনক্লুড করতে চাইছে তাদের সেই মোটিভটা এক্ষেত্রে স্পষ্ট। আর এর থেকেও যেটা বড় বিষয় তা গতকালের শুনানি পর্বে উঠে এসছে। গতকালের শুনানি পর্বে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এতদিন পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন কার্যত এককাট্টা অবস্থান নিয়ে যে মনোভাব নিয়ে তারা বারবার ধরে হলফনামায় বলছিল যে কোনো পরিস্থিতিতেই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে পরিচয়পত্রের নথি হিসেবে গণ্য করা যাবে না। গতকাল বিচারপতি সূর্যকান্ত পরোক্ষে সেই বক্তব্যেই তিনি সায় দিয়েছেন। তিনি বলেছেন যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে পরিচয়পত্রের নথি হিসেবে গণ্য করা এক্ষেত্রে যাচ্ছে না। এবং এক্ষেত্রে কমিশনের যে সওয়াল যে এক্ষেত্রে এই ডকুমেন্টগুলোকে জাল করা যেতে পারে, প্রাথমিকভাবে কমিশন বলেছিল যে সেক্ষেত্রে অন্য ডকুমেন্টও জাল হতে পারে, কিন্তু এবার কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই 3টে ডকুমেন্ট গ্রহণযোগ্য নয়। স্বাভাবিকভাবেই আরও কমিশনের পায়ের নিচে যে কিছুটা জমি শক্ত হয়েছে অন্তত এই অবজারভেশনের প্রেক্ষিতে তা আপাতভাবে বলা যায়। একেবারে জ্যোতির্ময়, একেবারেই একদিকে জাতীয় নির্বাচন কমিশনের পায়ের তলে জমি ক্রমশ শক্ত হচ্ছে জাতীয় স্তরেই, বিহারের এসআইআর থেকে যা শুরু হয়েছে এবং আজকে তা আরও পোক্ত হলো। অন্যদিকে পশ্চিমবঙ্গে মুখ্য সচিব আজকে জাতীয় নির্বাচন কমিশনের তলবে নয়াদিল্লিতে, নির্বাচন সদনে আর কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি উপস্থিত হবেন, দিল্লি পৌঁছে গিয়েছেন। সেখানেও রাজ্য সরকার ঘোর বিপাকে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অবহেলা করে। এসআইআর এর বিরুদ্ধে আবারও সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বলছে 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ। কেন্দ্রীয় সরকার যদি কমিশনের কথায় সহমত হয় তাহলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। এসআইআর সমর্থন করলে কমিশনের বক্তব্য অনুযায়ী দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। নতুন মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নিজেকে যোগ্য মনে করলে সারা দেশে এসআইআর চালু করুন, শুধুমাত্র ভোটমুখী রাজ্যে নয়। নির্বাচন কমিশনকে ক্রোনোলজিও বুঝিয়েছেন অভিষেক। লোকসভা ভেঙে সারা দেশে এসআইআর করুন, তারপর নির্বাচনে গিয়ে জনগণের মুখোমুখি হন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা। তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত। এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাদের, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। বসিরহাটেও ভুতুরে ভোটারের হদিশ। 6 নম্বর ওয়ার্ডের এক বুথেই ভোটার লিস্টে 26 জন মৃত ব্যক্তির নাম। 6 বছর আগে মৃত ব্যক্তির নামও রয়েছে ভোটার তালিকায়। ভুতুরে ভোটারই তৃণমূলের ভোট ব্যাংক, তোপ বিরোধীদের। ভুতুরে ভোটারের কথা স্বীকার করে কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন বসিরহাট পুরসভার উপপ্রধান।
বসিরহাটেও ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গেছে। 6 নম্বর ওয়ার্ডে চলছে নাকি? দীপঙ্কর আমাদের রিপোর্টার জানাবে। দীপঙ্কর, দেখো এই যে নামগুলো উঠে আসছে, অঞ্জনা ভৌমিক, পূর্ণিমা হালদার, জ্যোৎস্না ঘোষ, এরকম 26 জন মৃত মানুষ যাদের নাম রয়েছে তালিকাতে। 2025 সালে 1 জানুয়ারির যে ভোটার তালিকার সংশোধনী তালিকা বেরিয়েছে তাতে কিন্তু এই মৃত ভোটারের নাম রয়েছে এবং এরা 2024 সালের নির্বাচনে এই লিস্টে ছিলেন। তার কারণ এরা মারা গেছেন আরও 2 বছর, 3 বছর, 6 বছর আগে। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে, তাহলে তারা 2024-এর নির্বাচনে ভোট দিয়েছেন। এখন এটা কেন রাখা হয়? মূলত যে ভোট দেওয়ার জন্য মৃত ভোটারের নামে অন্য কেউ এসে ভোট দিয়ে যান বা ভুতুরে ভোট যেটা আমরা বলি, সেটা যে হয় সেটা স্পষ্ট। এটাই অভিযোগ করছেন বিরোধীরা, সেটা তাই বারবার তারা বলছেন যে এই মৃত ভোটাররা আসলে ভুতুরে ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে যা বলা হয়ে থাকে এক্ষেত্রে একটু অন্যরকম বলা হচ্ছে, তারা জানাবেন। কিন্তু বেসিক্যালি এই দায়টা নির্বাচন কমিশনের ওপরেই চাপানো হচ্ছে। আমরা বেশ কিছু কিছু জায়গাতে উত্তর 24 পরগনা জেলা জুড়ে দেখলাম অনেক বুথেই এরকম মৃত ভোটার রয়েছে। সেই সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া বারবারই আমরা এটা পাই যে এটা তাদের দায় নয়। কিন্তু কেন এই নামগুলো থেকে যায় তার কিন্তু প্রকৃত কোনো কারণ পাওয়া যায় না। যদিও এবারে নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা সংশোধনের জায়গায় কোনো কারণ কেউ পরিষ্কার দেখাতে পারছে না। দীপঙ্কর, ধন্যবাদ। আপাতত পূর্ণিমা হালদার আপনার কে হয়? আমার ঠাকুমা হয়। বলছি আপনার ঠাকুমা তো মারা গেছে বহুদিন আগে, হ্যাঁ প্রায় 1 বছরের উপরে। হ্যাঁ, কিন্তু আপনার ঠাকুমার নাম এখনো ভোটার লিস্টে রয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? না, এটা তো আমি কিছু জানি না, কারণ আমাদের তো ভোটার লিস্ট সেইভাবে দেখা হয় না বা খোঁজও নেওয়া হয় না। ঠিক আছে, ওটা আমাদের দেখতে হবে, কিন্তু আশা করি ডেথ সার্টিফিকেট তো আমাদের বেরিয়ে গেছে, অনেক না থাকাটাই স্বাভাবিক। ম্যাডাম, অঞ্জনা গোস্বামী আপনার কে হয়? শাশুড়ি। শাশুড়ি কত বছর আগে মারা গেছে? 6 বছর। আচ্ছা, এই হলো তার মানে আগস্টে আসলে 21 আগস্ট আসলে 6 বছর হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার 6 বছর হয়েছে আর কি। বলছি ডেথ সার্টিফিকেট তো নিশ্চয়ই তুলেছিলেন তো? আচ্ছা, কিন্তু আপনার শাশুড়ির এখনো ভোটার লিস্টে নাম রয়েছে, এটা নিয়ে কি বলবেন? আমি কি বলবো বলুন তো? আপনারা জানেন ভোটার লিস্টে নাম রয়েছে? না, আমি ঠিক জানি। গত নির্বাচনে আমরা বিএলওকে বলেছিলাম, বিএলও বা যারা আছে, এবং আমি বিডিও অফিসের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যথারীতি কিন্তু সেই কাগজপত্র জমা করে এবং মানে তাদের ডেথ সার্টিফিকেটে জমা করে তারা যে মৃত বা বহু লোক এখান থেকে চলে গেছে, কেউ হয়তো দেখা যাচ্ছে দিল্লিতে রয়েছে, কেউ হয়তো টোটালি ভারতবর্ষের মধ্যেই নেই, বিদেশে আছে, কিন্তু সেই নামগুলো সেই অফিসগতভাবে জমা পড়লেও আমাদের মনে হয়েছে এগুলো নির্বাচন কমিশনের গাফিলতি। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, শান্তনু ঠাকুরের পর এবার বালুরঘাটে সিএ ক্যাম্প সুকান্ত মজুমদারের। আরেক কেন্দ্রীয় মন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে সিএ তে নাম নথিভুক্তকরণ। এই মুহূর্তের ব্রেকিং খবর, শান্তনু ঠাকুরের পর এবার বালুরঘাটে সিএ ক্যাম্প সুকান্ত মজুমদারের। অনির্বাণ, আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলা যাক। রূপক এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রূপক, এখনো পর্যন্ত এই বিষয়ে কি কি তথ্য সামনে এলো? দেখো, যখন বাংলা ভাষা নিয়ে এবং এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় কিন্তু বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে তার নিজস্ব যে এমপি ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু আজ সিএ নিয়ে বিশেষ ক্যাম্প করছেন। মূলত আজ থেকে এই ক্যাম্প শুরু হয়েছে, যা আগামী 1 মাস কমপক্ষে চলবে বলেই কিন্তু সুকান্ত মজুমদার জানিয়েছেন। যেখানে মূলত যারা এসআইআর 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে সিএতে। সিএর ফলে যারা যাতে নাগরিকত্ব পায় তার জন্য কিন্তু এই ক্যাম্প করা হচ্ছে। শুধুমাত্র এখন বালুরঘাটেই রয়েছে, আগামী দিনে কিন্তু বালুরঘাট সহ জেলার বিভিন্ন প্রান্তে, অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ক্যাম্প করবেন বলে কিন্তু সুকান্ত মজুমদার জানিয়েছেন। তবে এই সুকান্ত মজুমদার এই ক্যাম্পে কিন্তু কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্বরা। তাদের বক্তব্য, গত নির্বাচনে এই ভোটাররাই ভোট দিয়েই কিন্তু জয়ী হয়েছেন সুকান্ত মজুমদার। তখন তাহলে যদি সেই ভোটাররা যদি ভোট দিতে এখন না পারেন, তার ভোটও কিন্তু অবৈধ, তিনিও অবৈধভাবে মন্ত্রী রয়েছেন, তাকে পদত্যাগ। সুকান্ত মজুমদারের কি করতে? ওই সিএ কাজ, সিএ করতে, সিএ করতে। মানে কেন সিএ করতে হচ্ছে, কেন মনে হলো? ওই বাংলাদেশ নিয়ে ঝামেলা হচ্ছে, যার জন্য একটু সিএ করতে আসছি। ভয় তো কিছু মনে হচ্ছে না, হিন্দু আমরা, আমাদের ভয়ের কি? আমরা হিন্দুস্তানে আছি, আমাদের তো ভয়ের কিছু নেই।
তবুই করে রাখি। 71-এর পর আপনারা এসেছিলেন? হ্যাঁ, 71-এর পরে আসছি আমরা, সেই জন্য করে রাখছি। আমরা এখন রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা সচেতনতা শিবির করছি এবং সেখানে মানুষকে আমরা হেল্প করছি। আমরা সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছি চাকরি যাবে না, কারো জমি কেনা থাকলে জমি যাবে না, কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না। এখান থেকে আমরা সিএ এর ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব, এবং নাগরিকত্ব কবে থেকে হবে, জবে থেকে উনি উল্লেখ করবেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, শান্তনু ঠাকুরের নেতৃত্বে বা তার আয়োজনে যে বিভিন্ন সিএ ক্যাম্প, আপনারা দলগতভাবে সেটাই বিরোধিতা করছিলেন, কিন্তু এবার একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি সিএ ক্যাম্প আয়োজন করছেন, আপনারা কিভাবে মোকাবিলা করবেন? না, এ তো কাঁঠালের আমসত্ব, এতে মোকাবিলা করার কিন্তু নেই। ওনারা মিথ্যাচার করছেন। সিএ বিল যবে পাস হয়েছে, যে আইন পাস হয়েছিল, তারপরে তাদের রুল করতে আরো 5 বছর লেগে গেছে, রুল করে উঠতে পারেনি। কারা সিএ এর অন্তর্গত হয়ে নাগরিকত্ব পাবে সেটা ঠিক করতে পারেনি। আমরা প্রথম থেকে বলে এসেছি, মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা দীর্ঘদিন ধরে আছেন তারা নিঃশর্ত নাগরিকত্ব দাবি আমরা জানিয়ে এসেছি। আজকে ওনারা একজন তো নাগরিকত্ব দিতে পারেননি, ঘুরিয়ে ঘুরিয়ে আবার ভোট এসছে। 21-এর আগে ঝুলি দেখিয়েছিলেন, আজকে আবার একই জিনিস দেখাচ্ছেন, সেই টোপ দেখিয়ে, গাজর দেখিয়ে। একটা ছোট্ট প্রশ্ন, দুজনেই কেন্দ্রীয় মন্ত্রী, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, একজনের পরে অপরজন, তাদের আয়োজনে যখন সিএ ক্যাম্প চলছে, তখন আপনারা কি সরাসরি এই বিষয়টা সংসদে তুলবেন? এখনো তো অধিবেশন বাকি আছে। নিশ্চিতভাবে আমরা শুধু সংসদে নয়, আমরা সংসদেও তুলবো এবং মানুষের কাছেও নিয়ে যাব। বিজেপির মিথ্যাচার, কারণ একটা জিনিস আপনারা মাথায় রাখছে, যখন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এরকম আমরা কাউকে অনুপ্রবেশকারী দেখতে নাগরিকত্ব দেওয়া যায়, আজকে দাঁড়িয়ে কেন্দ্র প্রতিমন্ত্রী এটা করছে, তাদের সরকারি নথি কোথায়? তারা দেখান যে সিএ এর জন্য আমাদের এরকম সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা সারা ভারতবর্ষ জুড়ে এইটা করার জন্য কেন্দ্রের সরকার নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা দেখায়। আমি বলছি না এটা কাঁঠালের আমসত্ব, পুরোটাই ভোট তিনি। তারা এই যে বাঙালিদের ওপর অত্যাচার করছেন বিভিন্ন জায়গায়, সেইটাকে মুখ ঘোরানোর জন্য বুঝে গেছেন বাংলায় বিজেপি মানে শূন্য হতে চলেছে, একটা মরিয়া বাঁচার চেষ্টা করার জন্য এই সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করছেন বাংলার মানুষ। ধন্যবাদ তন্ময়বাবু। যে সিএ ক্যাম্প ব্যাক টু ব্যাক হচ্ছে, যে সিএ ক্যাম্পে শান্তনু ঠাকুর গিয়েছিলেন এবং সমস্তটা নিজের দায়িত্ব নিয়ে তিনি করেছেন, সেই সিএ ক্যাম্প অবৈধ কে বলছেন? দাবি করছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। কার অনুমতিতে ক্যাম্প করছেন শান্তনু? প্রশ্ন তুলেছেন গোপাল শেঠ। হিন্দুত্ব ও নাগরিকত্বর সার্টিফিকেটের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ তৃণমূল নেতার। গোপালের কোনো অভিযোগের ভিত্তি নেই, পাল্টা দাবি করছে বিজেপি। এই মতুয়ার যে কার্ড, মতুয়ার সার্টিফিকেট, ভারত সেবার সঙ্গে সার্টিফিকেট, কে অধিকার দিয়েছে তাদের? যেই সার্টিফিকেট দেখালে সিটিজেনশিপ হবে, এবং বাংলাদেশিদের ডেকে ডেকে এনে, এপারেও যারা কিছুদিন আগে নাম তুলেছে ওপারেও নাম তুলেছে, ডেকে ডেকে এনে লক্ষ লক্ষ নাম তারা সেখানে গিয়ে দিয়ে পয়সা ইনকাম করছে। উনিকে মাঝপথে দাঁড়িয়ে উনি শান্তনু ঠাকুর ম্যাজিস্ট্রেট এবং ভারত সেবা সংঘের এখানে যে দালালটা বসে আছে প্রশিক্ষণ, এগুলো অবৈধ। এদের কোনো বলেছে নাকি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার? কাজটা তো কোনো জায়গায় রাজনৈতিক কোনো মদত থাকবে না বলে দিয়েছে। মতুয়া কার্ড নাই, হিন্দু সার্টিফিকেট দিচ্ছেন তিনি। কে এসে ওনাকে বলেছে যে সরকার বলেছে যে ওনার মতুয়াদের সার্টিফিকেট নিলে সেটাকে আমরা আমাদের এই প্রমাণের মধ্যে ইনক্লুড করব। আমরা ভারত সরকারের হোম ডিপার্টমেন্ট, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় বিষয়টা এটা সতর্কীকরণ করেছি। নেতাজি ইন্ডোরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে গেছেন যে এখানে মন্ত্রী আছে, শান্তনু ঠাকুর আছে, মতুয়া মহাসংঘ আছে, তারা দেখে দেবে আপনাদেরকে। সেই হিসেবে করছে, অবৈধ কিছু নেই। যদি অবৈধ হয় আপনি কেস করুন, কেস করছেন না কেন? এদের কথার কোনো মূল্য নেই। মানুষ সিএতে অ্যাপ্লাই করছে, মানুষ চাই তার নাগরিকত্ব। আর এরা ভয় পাচ্ছে এই কারণে, এরা তো বলতে পারছে না যে অ্যাকচুয়ালি বিষয়টা কী। এরা ভয় পাচ্ছে এদের যে ভোটারগুলো আছে, এই যে রোহিঙ্গা, এই যে অনুপ্রবেশকারী যে মুসলিম, সেই ভোটারের নামগুলো কাটা যাবে। মরা ভোটার এখানে থাকে না, এক একজনের 5 জায়গায় 6 জায়গায় ভোট, সেই সব ভোটগুলো তৃণমূল দিয়ে দেয়, সেই ভোটগুলো কাটা যাবে, সেই আতঙ্কে ভুলভাল বকছে।
রিমা, ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে আমরা যে খবরে চোখ রাখবো সেটা কিন্তু আবারও ওই স্যার সংক্রান্ত, কিন্তু এটা ঠিক স্যারের সরাসরি এসে পড়া নয়, এসে পড়ার আগে জমি তৈরি করা। ঠিক তার কারণ বিজেপি এবার সরাসরি সাংবাদিক বৈঠক করে অভিযোগ তুলল ডায়মন্ড হারবার কেন্দ্র অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে সেখানে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে। এখনো পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়নি, নিবিড় সংশোধন ভোটার তালিকার শুরু হয়নি, কিন্তু তার আগেই বিজেপির এই চাঞ্চল্যকর অভিযোগ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। একজন কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক বৈঠক করে অভিযোগ করছেন যে বিজেপির পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স করে তিনি অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ডায়মন্ড হারবারে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে। ডায়মন্ড হারবারের নির্দিষ্ট বুথে গত 4 বছরে নির্দিষ্ট কিছু বুথে তিনি বুথের নাম্বার বা নাম উল্লেখ করে বলেছেন গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে। বিএলও এবং বিএলএদের সাহায্যে ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ অনুরাগ ঠাকুরের। কি বলেছেন শুনবো। मास वोटर एडिशन की बात करूं, 301/1724 में से 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, विष्णुपुर में 92, महेशताला में 89, बाजबाज में 32। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, আপনারা যখন মিন্তি দেবীর ছবি সম্বলিত টি শার্ট পরে, মানে আপনারা মানে আমি দলগতভাবে বলছি, তৃণমূল কংগ্রেস সংসদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, আপনারা যখন মহারাষ্ট্রে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি নিয়ে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সকে সমর্থন করছেন, পাশে দাঁড়াচ্ছেন, তখন সরাসরি ডায়মন্ড হারবার কেন্দ্রে হানা দিতে চাইছে বিজেপি, আপনাদের প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া আমার মনে হয় এই প্রতিক্রিয়াটা সবচেয়ে ভালো দিতে পারবেন অনুরাগ ঠাকুর যে দল করেন সেই দলের নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, যার নাম দেবেন্দ্র ফডনবিস। 15% ভোটার বাড়া সেটা যদি অস্বাভাবিক হয়, দেবেন্দ্র ফডনবিস যে বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন ওনার নিজের কেন্দ্রে 23% ভোটার বেড়েছে। উত্তরটা অনুরাগ ঠাকুরকে দেবেন্দ্র ফডনবিস দিয়ে দেবেন। দ্বিতীয়ত, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বুকে যে বিধানসভায় 26,000 ভোটার বাড়িয়েছে আর অরবিন্দ কেজরিওয়াল 4,000 ভোটে হেরেছেন, দেখা যাচ্ছে বিজেপির এমপিদের বাংলোর ঠিকানায় 250 জন করে নাম উঠেছে 1 মাস 1.5 মাসে। এই টাইম ফ্রেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে কখনো 1 মাস 2 মাসের ফ্রেমে নামটা ওঠেনি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। 5 বছর ধরে এই নাম ওঠে, তালিকা রিভিশন হয়। মুশকিল হচ্ছে নাচতে না জানলে উঠোন বেঁকা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে এত বড় বড় কথা বলছেন, একটা নির্বাচনে একটা বুথ কটা বুথে আপনি রিভিউ চেয়েছেন, কটা বুথে পুনর্গণনা চেয়েছেন, শুধু হাওয়ায় কথা ভাসিয়ে দেওয়া। আসলে নিজেদের চুরি ঢাকা পড়ে গেছে। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। হিন্দিতে বললে চোর কি মাই জোরসে বলে, অনুরাগ ঠাকুর রয়েছেন চোর কি মাই জোরসে বলে। বাংলা বললে বাংলাদেশি বলেন, তাই জন্য ওনার জন্য হিন্দিতে তর্জমা করে দিলাম। ধন্যবাদ অরূপ বাবু। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তারা কিন্তু আবারও সেই মহারাষ্ট্রের দিকেই গোটা বিষয়টা ঘুরিয়ে দিচ্ছেন। যখন বিজেপি অভিযোগ করছে, অনুরাগ ঠাকুর সাংবাদিক বৈঠক করে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অস্বাভাবিক ভোটার বৃদ্ধির, তখন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেই মহারাষ্ট্রের দিকে নজর ঘোরাচ্ছেন। কত শতাংশ ভোট বেড়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে বা তার এলাকাতে, সেদিকে নজর দিতে বলছেন। এসআইআর এর বিরুদ্ধে আবারও সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বলেছিলেন, এখনো বলছেন, নির্বাচন কমিশন বলছে 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ। তাহলে কেন্দ্রীয় সরকার যদি কমিশনের কথা সহমত হয়, ঠিক 1 বছর আগে হওয়া লোকসভা ভোট, যা ওই পুরনো ভোটার লিস্টের ভিত্তিতে হয়েছে, যেখানে মৃত ভোটার রয়ে গিয়েছেন বা যারা ভোটার নন এমন অনেকে রয়ে গিয়েছেন বলে নির্বাচন কমিশন এই নিবিড় সংশোধনের পদ্ধতি অনুসরণ করছে বা পদ্ধতি গ্রহণ করেছে। তাহলে এসআইআর সমর্থন করলে কমিশনের বক্তব্য অনুযায়ী দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। নতুন মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আপনাদের প্রতিক্রিয়া? লোকসভা ভোট 1 বছর পরেই হোক বা 2029-এই হোক, আবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং এবারে যা আসন সংখ্যা তার থেকে আসন সংখ্যা বাড়িয়ে ক্ষমতায় আসবে। কিন্তু এই ভোট চুরি বা ভোটার তালিকা নিয়ে যদি সংশয় থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের,
তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজে পদত্যাগ করতে পারেন, তিনি তাহলে এসআইআর এর বিরোধিতা করছেন কেন? যদি এই এসআইআর এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতেই তো জিতে এসছেন তার মুখ্যমন্ত্রী, তার ভোটার তালিকা শুদ্ধিকরণ করে তার যদি মনে হয় তখন তো তাকেও লোকসভাতে যেতে হবে। আমার বক্তব্য হচ্ছে প্রথম তিনি ডায়মন্ড হারবারে, তো তার যদি মনে হচ্ছে যে ডায়মন্ড হারবারে এই ভোটার তালিকায় জেতা তার অন্যায় হয়েছে, তার কমিশন এমপি সার্টিফিকেটটা না ভুল হয়েছে, তিনি পদত্যাগ করুন। আর দ্বিতীয় হচ্ছে তাহলে যদি তার মনেই হয় যদি, তাহলে ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা কেন করছেন? এতেই বোঝা যাচ্ছে যে ভোটার তালিকা ভোট চুরি আসলে তৃণমূল কংগ্রেস এখানে করেছে, ভোটার তালিকায় কারচুপি করে জনসংখ্যার যে আমাদের ডিকেডাল গ্রোথ বা স্বাভাবিক বৃদ্ধি, তার তুলনায় পশ্চিমবঙ্গে 1,20,00,000 অতিরিক্ত ভোটার আছে, তা বিভিন্ন গবেষণায় বেরিয়ে আসছে। এই যে জালি ভোটার, এই যে ভুয়ো ভোটার, এই যে বুথে ভূত, এই ভূত চলে গেলেই তৃণমূল কংগ্রেস হেরে যাবে। তাই ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজে তাদের এত ওজোর আপত্তি। ধন্যবাদ জগন্নাথ বাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য। অন্যদিকে আরো একটি বড়সড় অভিযোগ এবং খুব গুরুতর অভিযোগ, ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার হয়ে যান সোনিয়া গান্ধী, এমনই গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপির তরফ থেকে অমিত মালভিয়া। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার। তিনি একই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির সহকারী পর্যবেক্ষকও বটে। এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে অমিত মালভিয়ার দাবি 1980 সালে দেশের নাগরিকত্ব পান সোনিয়া গান্ধী বা নাগরিকত্ব নেন সোনিয়া গান্ধী, কিন্তু তার আগেই তিনি ভারতের ভোটার হয়ে যান। নাগরিকত্ব পাওয়ার আগে তিনি ভোটার তালিকায় নাম তুললেন কিভাবে? গুরুতর অভিযোগ অমিত মালভিয়া। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে, নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, খুব গুরুতর অভিযোগ, কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া? দেখো, কোন সময় এই অভিযোগ করা হচ্ছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই মুহূর্তে এসআইআর নিয়ে সারা দেশ জুড়ে কংগ্রেস তারা আন্দোলনে নামছে এবং স্বয়ং সোনিয়া গান্ধী নিজে তিনি প্রত্যেকটা সংসদ চত্বরের বিক্ষোভে তিনি নিজে থাকছেন। এবং কংগ্রেস পার্টির সব থেকে বড় সেন্টিমেন্টের পুঁজি গান্ধী পরিবার, এবং সেক্ষেত্রে একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন সোনিয়া গান্ধী। এর আগে আমরা দেখেছি 2004 সালে তার প্রধানমন্ত্রীত্বের ক্ষেত্রে এই বিদেশিনী ইস্যুই কিন্তু সব থেকে বড় হাতিয়ার হয়ে উঠেছিল বিজেপির। আবারও যখন এই এসআইআর ইস্যুতে সারা দেশ জুড়ে বিরোধী আন্দোলনের মূল নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে কংগ্রেস নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেই সময় সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে, সোনিয়া গান্ধী তার নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার কার্ড পেয়ে গিয়েছেন, এই বিষয়ে প্রশ্ন তুলে আদতে এই আন্দোলনকেই কিন্তু কিছুটা তার অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছে এই মুহূর্তে, বা অভিমুখ নিজেদের ফেভারে নিতে চাইছে এই মুহূর্তে বিজেপি। এবং অমিত মালভিয়ার এই এক্স হ্যান্ডেলে পোস্ট কার্যত সেই প্রয়াসেরই অঙ্গ। এখনো পর্যন্ত কংগ্রেসের তরফে কোন রকম রিয়াকশন আসেনি, তবে যে খবর আমরা পাচ্ছি কংগ্রেস খুব দ্রুত এই বক্তব্যের পাল্টা একটি রিয়াকশন দিতে চলেছে। ধন্যবাদ জ্যোতির্ময়। এবার নজর রাখছি এই মুহূর্তের অন্যতম বড় খবরের দিকে, যে খবর প্রথম টিভি9 বাংলা ব্রেক করে ঠিক 1:27-এ। পুরীর মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, জঙ্গিরা শ্রী মন্দির গুড়িয়ে দেবে। জগন্নাথ মন্দিরের কাছেই ওড়িয়া এবং ইংরেজিতে হুমকি দিয়ে লেখা হলো দেওয়ালে। কি লেখা রয়েছে দেওয়ালে, কি হুমকি দেওয়া হলো, আমি কথা বলবো আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্যের সঙ্গে। সায়ন্ত, দেখো, পুরীর মন্দির যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বলে বিবেচিত হয় সর্বদা, এবং সেক্ষেত্রে নিরাপত্তা গত কয়েকদিন আমরা দেখেছি জঙ্গি হামলার পর নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। যখন জম্মু কাশ্মীর উপত্যকা এলাকায় জঙ্গি হামলা হয়েছে, যখন একের পর এক হুমকি উড়ে এসছে, তখন পুরীতে কিন্তু সেই অনুযায়ী নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবার পুরীর মন্দির দেওয়ালে, পুরীর মন্দির যেদিক দিয়ে আসছে এর যে মূলত যে গুরুত্বপূর্ণ পথ, সেখানকার দেওয়ালে উড়িয়া ভাষা এবং ইংরেজি ভাষায় পুরীর মন্দিরকে উড়িয়ে দেওয়া, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া সমেত লেখা দেখা গেল। এমনকি যে রাস্তা দিয়ে এসে সেখানে সিসিটিভি থাকা সত্ত্বেও কারা এসে এই দেওয়ালে লিখে গেল সেটাই মূলত এখন দেখার বিষয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করেও এই দেওয়ালে লেখা হয়েছে, অর্থাৎ হুমকি দেওয়া হয়েছে। যেখানে এনএসজি রথের সময় এনএসজি নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল এবং পরবর্তীকালে পেহেলগাঁও ঘটনার পর এনএসজি নিরাপত্তা দেওয়ার কথা দেওয়া হয়েছে, সেখানে এই ধরনের দেওয়ালে কারা লিখে গেল সেটা এখন দেখার বিষয়। স্পর্শকাতর বিষয় হওয়ায় গোটা পুরী কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সরকারি মুখ না খুললেও তারা যেটা জানিয়েছে পুলিশকে এবং প্রশাসনকে, তারাও এই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন, এমনকি পুলিশকেও সেই সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। তবে কারা এসে অন্ধকারে না সকালে লিখে গেল এই দেওয়ালে এই লেখা, আদৌ এর সঙ্গে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে বলে ওড়িশা প্রশাসন তরফে জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি যারা ভারতীয় এনএসজি যারা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তাদের নজরে আনা হয়েছে, যেহেতু আশেপাশের এলাকার ন্যাশনাল সিকিউরিটি গার্ড অনেকটাই বর্তমানে
রয়েছে তাদের হাতেও কিন্তু বিষয়টি দেওয়া হয়েছে। একেবারে বুঝতে পারছি শান্ত, তুমি নজর রাখো, দেখা যাক সিসিটিভি ফুটেজ থেকে কিছু পাওয়া যায় কিনা, কে বা কারা কখন দিনে না রাতে কখন দেওয়ালে এই হুমকি লিখে গেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, নজর রাখো তুমি। পুরীর মন্দিরে নাশকতার হুমকির পর দীঘায় চূড়ান্ত সতর্কতা। সূত্রের খবর, দীঘা, মোহনা এবং জগন্নাথ ধাম ফাঁড়িকে সতর্ক করা হয়েছে। নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে নারাজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। কনিষ্কর সঙ্গে কথা বলবো। কনিষ্ক, এই মুহূর্তে পুলিশের তরফে তৎপরতা? দেখো, একদমই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে বা পুলিশ প্রশাসন সূত্রে যেমনটা জানা যায় যে ইতিমধ্যেই কিন্তু 3টি যে থানা রয়েছে, অর্থাৎ জগন্নাথ ধাম ফাঁড়ি, তার পাশাপাশি দীঘা, মোহনা এবং দীঘা থানা, এই 3টি থানাকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। যদিও জগন্নাথ ধাম তার আলাদা যেভাবে ফাঁড়ি রয়েছে, তার নিরাপত্তা রক্ষী আলাদা করা হয়েছে এবং তার জন্য বিশেষ থানার ব্যবস্থা করা হয়েছে। ফলে সেই ক্ষেত্রে বাড়তিভাবে কোনোভাবে ঝুঁকি নিতে নারাজ, যে কারণে যেইভাবে আশঙ্কা দেখা গেছে, অর্থাৎ পড়শি রাজ্য পুরীতে যে জগন্নাথ ধাম বা শ্রীক্ষেত্রে উড়িয়ে দেওয়ার যে সম্ভাবনার কথা বলা হয়েছে, ফলে সেই জায়গা থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে মন্দির এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ বিকেল 4টের সময় যখন মন্দির খুলবে, সেক্ষেত্রে পর্যটকরা যারা প্রবেশ করবেন তাদের ক্ষেত্রেও বাড়তি মেটাল ডিটেক্টর দিয়ে বা নিরাপত্তার বাড়তি কোনো ছবি ধরা পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। তার পাশাপাশি কিন্তু সারা দীঘা জুড়ে কিন্তু পুলিশ প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করছে বলে এমনটাই আমরা জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানতে পারছি। বেশ, আমরা ছবিটা দেখাতে চাইবো একসঙ্গে, দুটো ছবি, কারণ পুরীতে যখন জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, পুরীর কাছেই একটি দেওয়ালে যেখানে হুমকি দেওয়া হচ্ছে, ইংরেজি এবং ওড়িয়া দুই ভাষাতেই হুমকি দেওয়া হচ্ছে, তখন কিন্তু সতর্কতা দীঘাতেও আমরা দেখতে পাচ্ছি। দীঘা, মন্দির, মোহনা, এই সমস্ত এলাকায় কড়া নজরদারি পুলিশের তরফে। দীঘায় জগন্নাথ ধামের উপর রামধনু, প্রভু শ্রীকৃষ্ণের আগমন বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত। ছবি দেখাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায়। এই ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীঘার জগন্নাথ ধামের উপর রামধনু, প্রভু শ্রীকৃষ্ণের আগমন বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী। নিজেই পুলিশ, নিজেই বিচারক, জালিয়াত বিভাস অধিকারীর আরও কীর্তি ফাঁস। এনজিওর নামে পৈতৃক জমির সমস্যা মেটাতে সামান পাঠিয়ে তলব করা হতো, তারপরে ওই বিভাসের আশ্রমে বসানো হতো সালিশি সভা, মামলার ভয় দেখানো হতো, অর্থাৎ মামলা হলে অনেক খরচ হয়ে যাবে, কিভাবে বাঁচাবে নিজের জমি, এইসব ভয়টয় দেখিয়ে টাকা হাতানো ছিল মূল লক্ষ্য জালিয়াত বিভাসের। তার সঙ্গে সঙ্গে জমিও হাতানো হতো সমান তালে। হাজিরা এড়ালে চিঠি পাঠিয়ে দেওয়া হতো মামলার হুঁশিয়ারি। ভয় দেখিয়ে জমি হাতানোর ভুরি ভুরি অভিযোগ বিভাসের বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, ভয়ঙ্কর একের পর এক নতুন নতুন চ্যাপ্টার কার্যত সামনে আসছে বিভাস অধিকারীর কীর্তিকলাপে। একেবারে দেখো, নয়ডা পুলিশের হাতে এই তথ্য এবং এই চিঠি ইতিমধ্যে হাতে সেই চিঠি এসছে, যে চিঠিটাতে দেখা যাচ্ছে যে জমি সংক্রান্ত বিবাদেও এই স্বেচ্ছাসেবী সংস্থা, অর্থাৎ যেটা বিভাস অধিকারের স্বেচ্ছাসেবী সংস্থা, তারা নাক গলাচ্ছে এবং শুধু নাক গলানোই নয়, তারা রীতিমতো সালিশি সভা বসাচ্ছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে চিঠি পাঠানো হচ্ছে জমি বিবাদে যারা জড়িত তাদেরকে, এবং বলা হচ্ছে যে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে সমস্ত নথি দিয়ে হাজিরা দিতে হবে। হাজিরা কোথায় দিতে হবে? স্বেচ্ছাসেবী সংস্থার দপ্তর নয়, বিভাস অধিকারী যে আশ্রম রয়েছে সেই আশ্রমে হাজিরা দিতে হবে। আর যদি হাজিরা এড়ানো হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। কী কড়া ব্যবস্থা? মামলা করা হতে হবে, আইনি আরও জটিলতা বাড়বে সেই হুঁশিয়ারি দেওয়া হতো। এবং এই রকমই বিভিন্ন জায়গায়, গোটা বীরভূম নলহাটি জুড়ে বিভিন্ন জায়গায় বিভাস অধিকারী এইভাবে জমি এবং টাকা তুলতো বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং এই অভিযোগ তারা সরাসরি কোথায় করেছে? নয়ডা পুলিশের কাছে, যারা ভুয়ো থানা সমেত গ্রেফতার করেছে এই বিভাস অধিকারীকে। তার কর্মকাণ্ড সামনে আসতেই নয়ডা পুলিশ কিন্তু ইতিমধ্যেই জোর কদমে তদন্ত নেমেছে এবং রাজ্যেও তারা তদন্তে তদন্তে আসবে সেই কথাও জানা যাচ্ছে। এবং এই নোটিশে তুমি দেখবে যে এই নোটিশে একজন প্রাক্তন বিচারপতি, তার নাম উল্লেখ রয়েছে, এবং যে সংস্থা, যে স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে এই নোটিশটি গিয়েছে, সেই স্বেচ্ছাসেবী সংস্থায় ইন্টারপোলের লোগো ব্যবহার করে ফুলবাগানে অফিস করেছিল এবং এই
স্বেচ্ছাসেবী সংস্থাতেই অ্যাডভাইজারি পদে রয়েছেন একজন প্রাক্তন বিচারপতি, একজন প্রাক্তন আইপিএস। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে এই স্বেচ্ছাসেবী সংস্থা এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো তদন্তকারী সংস্থা কোনো মামলার তদন্তে যখন কাউকে তলব করে, কাউকে নোটিশ পাঠায়, তারা যেভাবে নোটিশ পাঠায়, যে শব্দ যে আকারে তারা লেখে, ঠিক একইভাবে এই যারা জমি সমস্যা জর্জরিত তাদের কাছে এই সমন বা এই নোটিশ পাঠানো হতো। ফলে একেবারে তারা নিজেদেরকে একটা তদন্তকারী সংস্থা, কখনো একটা থানা দেখানোর জন্য যেভাবে কর্মকাণ্ড করা, একেবারে সমান্তরাল সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল বিভাস। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। শাসক দলের প্রাক্তন নেতার জালিয়াতির পর্দা ফাঁস হতেই তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। বিভাসের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে সাফাই দিচ্ছে তৃণমূল, যদিও এত কিছুর পরেও সরকারি একটি সংস্থার ডিরেক্টর পদে কিভাবে থেকে গেছিল বিভাস অধিকারী, তার কোনো সদুত্তর নেই শাসক দলের কাছে। কোটি কোটি টাকার দুর্নীতি করছে মানুষের প্রবলেম সলভ করবে বলে, তাকে আপনার পুলিশও ধরতে পারলো না, নয়ডা পুলিশ গিয়ে ধরলো। মানে এটাই প্রমাণিত হয় যে বারবার যেটা বলেছি যে তৃণমূল মানেই চোর, এই দলটা মানেই চোর, চোরেদের দল, এটা আবার করে প্রমাণিত হলো। কিন্তু এই ধরনের এত ইনোভেটিভ, মানে নতুন রকমের চুরি থানায় তৈরি করে দিয়েছে একটা, ভাবাই যায় না। বড় তৃণমূলের নেতা, ওরে বাবা, ভুয়ো ডাক্তার, ভুয়ো বিসিএস, ভুয়ো ভোটার, এ রাজ্যের তৃণমূলের নেতা মমতা ব্যানার্জির স্নেহধন্য হয়ে তৃণমূলের নেতা হয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে ভুয়ো থানা চালাচ্ছেন। কি সুন্দর ব্যবস্থাপনা, দারুণ সুন্দর ব্যবস্থাপনা। সমস্ত 420 দল এরা তৃণমূলের নেতা হয়ে গোটা বাংলার এবং তারপর বিজেপির নেতা হয়ে গোটা বাংলার মানুষের সর্বনাশ করছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আপনি ধরুন যারা বিজেপিতে এখন আছেন, তারা যদি কেউ খারাপ কাজ করেন, তাহলে কি এখন বলবেন যে সে প্রাক্তন তৃণমূল ছিল বলে শুরু হবে? কি কোনো কাজের কথা হলো নাকি? তো সুতরাং সমাজে দু চারটে খারাপ লোক বা খারাপ কাজ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার সঙ্গে কে কবে কোন জমানায় তৃণমূল করতো, আদৌ তৃণমূল করতো কি না, সেগুলোর সঙ্গে এর কি সম্পর্ক? খারাপ কাজ করেছে, ব্যবস্থা হবে যে দলেরই। ভুয়ো থানা, ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্সের খোঁজ শিলিগুড়িতে। সাদা কাগজ জমা দিলেও মিলছে সরকারি লাইসেন্স, আর সেই ট্রেড লাইসেন্স দেখিয়েই ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে কালো টাকার কারবার। কিভাবে চলছে এই পদ্ধতিটা, মানে চক্রটা, আমাদের রিপোর্টার প্রসেনজিৎ জানাবেন এক্সক্লুসিভলি। প্রসেনজিৎ, দেখো, ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে এই ব্যবস্থাটা এই মানুষের সুবিধার জন্য অটো জেনারেটেড, অর্থাৎ যে কেউ চাইলে ওই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে তার তথ্য দেবেন এবং নির্দিষ্ট ফি জমা দেবেন এবং তার বিনিময়ে ইনস্ট্যান্ট যাচাই ছাড়াই তার হাতে সার্টিফিকেট চলে যাবে এবং যার জন্য প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু এই সিস্টেমটাকেই কাজে লাগাচ্ছে একটা অসাধু চক্র। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাদা কাগজ আপলোড করে দেওয়া হচ্ছে, করে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট নামে একটি ট্রেড লাইসেন্স বার করে নেওয়া হচ্ছে। কেন? এর উত্তর হলো এই ট্রেড লাইসেন্সকে ব্যবহার করে ব্যাংকে গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং সেই কারেন্ট অ্যাকাউন্টে নানা কালো টাকার লেনদেন করা হচ্ছে। ঘটনার কী করে সূত্রপাত? শিলিগুড়িতে দিন কয়েক আগে পানিঘাটা থানা থেকে একটি চিঠি আসে, তাতে 50টি ট্রেড লাইসেন্সের ব্যাপারে খোঁজখবর করতে বলা হয়। খোঁজ নিতে গিয়ে ফিল্ডে গিয়ে দেখা যায় সেই ঠিকানাগুলোতে ওই ট্রেড লাইসেন্সের যে নাম রয়েছে সেই ব্যবসাগুলো নেই। পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন যে ওই এলাকাতে, পানিঘাট এলাকাতে কৃষি ঋণ পাইয়ে দেবে বলে একটি চক্র তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড নিয়ে গিয়েছিল এবং সেগুলি ব্যবহার করে এবং একটি জাল সিম কার্ড ব্যবহার করে ওটিপি দিয়ে এই ধরনের ট্রেড লাইসেন্স বানিয়ে নেওয়া হয় এবং সেই সমস্ত কাগজপত্র এবং এই ট্রেড লাইসেন্স ব্যাংকে দেখিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলে প্রায় 5 কোটি টাকার আশেপাশে লেনদেন করা হচ্ছে, যে টাকা কালো টাকা বলেই কিন্তু পুলিশ মনে করছে। ফলে এই পুরো ঘটনা সামনে আসায় কিন্তু এবং এই ধরনের জালিয়াতির নতুন দিকটি সামনে আসায় কিন্তু চাঞ্চল্য শিলিগুড়িতে দেখা দিয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ। সব ডকুমেন্টস দেখতাম, দেখার পরে অ্যাপ্রুভাল হইতো ট্রেড লাইসেন্স, আর এখন সেটা কিন্তু হচ্ছে না, সেটা এখন অটো জেনারেট। সব সমস্যা ওইটাই হচ্ছে, দেখা গেলো ভুলভাল ডকুমেন্টস দিয়ে বাড়াচ্ছে, তখন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকে এখানে অনলাইনে আমাদের ট্রেড লাইসেন্সের ভিতরেই মনে করা থাকে, সেটা ওই কন্ট্যাক্ট নাম্বারও রং থাকে, লাগে না। সাদা কাগজও দেয়, শুধু খালি পেমেন্ট করতে লাগে অনলাইনে, পেমেন্ট করার পরে সাদা কাগজ দিলেও লাইসেন্স বেরিয়ে চলে আসে, তার নামে চলে আসে। জালিয়াতি প্রচুর হচ্ছে। মিরিক থানা থেকে আসছে যে এগুলা ট্রেড লাইসেন্স অনেকগুলো 50-60টার নম্বর দিচ্ছে, বলছে যে এদের কী কী আছে ডকুমেন্ট সাবমিট ভেরিফিকেশন কর্পোরেশন থেকে চাইছে।
মনে যাদের অফিসার থেকে কথা বললে জানতে পারলাম আমরা কিছুটা এখানে কোনো লোন টোন গরিব মানুষের ডকুমেন্ট নিয়ে কোনো একটা ফ্রড লোক ওদেরকে ট্রেড লাইসেন্স বানিয়ে তাদের নামে মনে হয় কিছু টাকা ব্যাংক থেকে লোন টোন বা টাকা পয়সা লেনদেন করেছে মনে হয়। এবং এটা তো আপনারা যখন খুঁজতে যাচ্ছেন এই ট্রেড লাইসেন্স, হ্যাঁ এই অ্যাড্রেসে পাচ্ছি না আমরা, সার্ভারে আছে কিন্তু বাস্তবে নেই। সাদা কাগজ একটা ডকুমেন্ট রামসাম একটা কাগজ জমা দিলেই বেরিয়ে আসে। এটা উপর মহলকে আমরা চিঠিও করেছি এবং দেখতেছে আশা করি সমস্যার সমাধান হবে। ভেরিফিকেশনের যদি একটা স্কোপ থাকতো তাহলে ভেরিফাই করা যেত। আমার হাতে কোনো কিছুই নেই, আমাদের হাতে আমরা দেখব এটা কি ফেক নাকি ইত্যাদি কিছু, যেহেতু এটা অটো জেনারেটেড। স্কুলে জমে হাঁটু জল, তালা ঝোলাতে গিয়ে ধুমধুমা, বিজেপি তৃণমূল সংঘর্ষে জলপাইগুড়িতে তুলকালাম। বিজেপি নেতৃত্বে স্কুলে তালা ঝোলানোর চেষ্টা হয়, বাধা দিলে তৃণমূলের সঙ্গে হাতাহাতি বাঁধে। স্কুলের ভিতরে জল জমে রয়েছে হাঁটু পর্যন্ত, এই অবস্থায় পড়াশোনা কিভাবে সম্ভব? স্কুলে প্রতিবাদ স্বরূপ তালা ঝোলাতে গিয়েছিলেন বিজেপি নেত্রী, তারপরেই বাধা দেয় তৃণমূল, শুরু হয়ে যায় বিজেপি তৃণমূল সংঘর্ষ। কথা বলবো আমাদের প্রতিনিধি নীলেশ্বর সান্যালের সঙ্গে। নীলেশ্বর, জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো এই মুহূর্তে যারা ওইখানে আক্রান্ত হয়েছেন অর্থাৎ বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু থানায় আসছেন এবং তারা থানায় অভিযোগ করবে। তবে দেখো অনির্বাণ, ঘটনাটা কিন্তু আজকের না, প্রায় ৩-৪ বছর ধরে ওই স্কুলে ওই রকমই জল জমে এবং ওখানকার যেটা অভিযোগ যে নিকাশি নালা বা জলটা বেরিয়ে যাওয়ার জন্য যে একটা জায়গা থাকবে সেই জায়গা নেই জন্যই কিন্তু জলটা ওইভাবে জমে থাকে এবং এই জল জমে থাকার ফলে মশাবাহিত রোগ বলো বা যাই বলো বিভিন্ন রকম সমস্যা কিন্তু হচ্ছে। দিন 7 আগে ওই স্কুলেই বিক্ষোভ হয় এবং তখন ওখানে স্থানীয় যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যিনি এই যারা ছিল তারা ওখানে এসেছিল এবং বলা হয় যে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে এবং গ্রামবাসীরা সময় দেয় যে 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু সেই 7 দিন পেরিয়ে গেলেও যখন পরিস্থিতি পাল্টায়নি, একই রকম ছবি, ওইভাবেই জল ভেঙে যেতে হচ্ছে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে, তখনই আজকে ওখানকার যে স্থানীয় পঞ্চায়েত আছে বিজেপির, তার নেতৃত্বে আজকে ওখানে স্কুলে গেটে তালা দেওয়া হয়। তারপরই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং যেটা অভিযোগ উঠছে যে ওখানকার যারা মহিলারা রয়েছে তাদের গায়ে তৃণমূলের পক্ষ থেকে ওখানে যারা ছিলেন তারা নাকি গায়ে হাত দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং গোটা ঘটনাটা তুমি পরিস্থিতির দিকে নজর রাখো এবং তোমার কাছ থেকে আবার কোনো কিছু জানতে পারলে আমরা নিশ্চিতভাবে আমাদের দর্শকদের আপডেট করব। সল্টলেক চাকদার পর এবার রায়গঞ্জ, আবারও জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ বিজেপি। চাকদার বিজেপি বিধায়কের কায়দায় অভিনব প্রতিবাদ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর। রূপক আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। রূপক, সেই একই কি বার্তা এইভাবে সাঁতার কেটে দিতে চায় বিজেপি? একদমই, দেখো এই অভিযোগ কিন্তু নতুন কোনো ঘটনা নয়। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী তিনি যেমনটা অভিযোগ তুলছেন যে রায়গঞ্জ পৌরসভায় ড্রেনেজ সিস্টেম তা একেবারে ভেঙে পড়েছে এবং শুধু তাই নয়, নতুন করে কোনো মাস্টার প্ল্যান হচ্ছে না, যে কারণেই কিন্তু রায়গঞ্জ শহরের এই পরিস্থিতি। নোংরা আবর্জনা একদিকে যেমন পরিষ্কার হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, যে কারণে কিন্তু এই জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, এমনটা কিন্তু অভিযোগ। তবে শুধু এই অভিযোগ কিন্তু বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বা বিজেপি নেতা বা বিরোধীদেরই নয়, এই জল যন্ত্রণায় ভুগছেন কিন্তু সাধারণ মানুষ, তারাও কিন্তু একই রকম ভাবে রায়গঞ্জ পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে রায়গঞ্জ পৌরসভা প্রশাসক তিনি কিন্তু জানাচ্ছেন দ্রুততার সঙ্গে রায়গঞ্জ পৌর এলাকার যে ড্রেনগুলো রয়েছে সেগুলো সংস্কারের কাজ শুরু হয়েছে এবং বর্ষা থামলেই পরিপূর্ণভাবে একটা প্ল্যানিং করে সুন্দর করে কিন্তু ড্রেনেজ সিস্টেমের কাজ করা হবে বলে তারা দাবি করছেন। এর আগে আমরা একসঙ্গে দুটো ছবি দেখানোর চেষ্টা করছি। এর আগে আমরা দেখেছিলাম চাকদায়, সেখানে প্রথম এই অভিনব প্রতিবাদ বিজেপির তরফ থেকে, জমা জলে সাঁতার কেটে এই প্রতিবাদ, এবং আবার আমরা দেখতে পেলাম বিজেপির তরফ থেকে এই প্রতিবাদ রায়গঞ্জে। তবে এখানেই শেষ নয়, বামেদের তরফ থেকেও কিন্তু প্রতিবাদ করা হয়েছিল। তারা দুয়ারে নৌকো বলে একটা অভিনব প্রতিবাদ করার চেষ্টা করেছিল, নৌকো নিয়ে এসে তারা প্রতিবাদে সামিল হন। এবার আপনাদেরকে বাঁধের ছবি দেখাবো।
কোটি টাকার বাঁধ, কোটি টাকার বাঁধের হাল দেখুন একবার। মাত্র 2 মাস আগে তৈরি হয়েছে, ফুলহারের জলের তোরে ভেসে গেল নবনির্মিত বাঁধ। ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে। মালদার মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 1,35 লক্ষ টাকা খরচ করে নতুন বাঁধ তৈরি করা হয়েছিল, তার এই হাল কেন? দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী, সেচ আধিকারিক, পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। গত বছর ভূতনি এলাকা প্লাবিত হয়েছিল, বাঁধ ভাঙায় আতঙ্কে হাজার হাজার মানুষ। এটা পরিকল্পনাবিহীন না, এটা স্কিম, চুরির স্কিম। এটা পরিকল্পনা ছিল না, এটা চুরির স্কিম ছিল। কি করে চুরি করা যায়, মাল কামানো যায়, কি করে আবার ভোটের সময় এই টাকা কামিয়ে ভূতনির মানুষকে দেওয়া যায়, এটা মাল কামাইয়ের জায়গা ছিল। আবার মাল কামাইটা হয়ে গেল। এতে কি শাসক দলের কেউ যুক্ত? শাসক দল মানে কে আছে এখানটাতে? বিজেপির কে এখানে বসতে দেয় নাকি? না এখানে সিপিএম কে বসতে দেয়, না কংগ্রেসকে বসতে দেয়? এখানে তো সমস্ত তৃণমূল। বিধায়কের কাজ কি আছে? 3টার সময় আসেন আর 9টার সময় টাকার ব্যাগটা দিয়ে চলে যান। বিধায়ক জানতেন না, কোনোদিন এখানে আসেন না। ভূতনিকে ডুবানো উনার একটা রাজনৈতিক ইচ্ছা, যেহেতু ভূতনির মানুষ উনাকে ভোট দেননি, পলিটিক্যালি উনি এটা কাজ করছেন। আটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল, তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH